চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর জেলার কচুয়া থানা চাঁদপুর গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠা লগ্ন থেকে কচুয়া থানার অন্যতম এই প্রতিষ্ঠানটি সমাজ জীবনে শিক্ষার আলো ও নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি চাঁদপুর, সাদিপুরা, পরানপুর, কালোচো, ডুমুরিয়া, বাসাবাড়িয়া, নলুয়া, বেলঘর, নোয়াপাড়া সহ অন্যান্য আরও অনেক গ্রামগুলোতে শিক্ষার আলো পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানটি 1970 সালে 8ই জানুয়ারিতে জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পেছনে অত্র এলাকার সাধারণ জনগণের ভূমিকা অপরিসীম। তখন বিদ্যালয়টিতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি বহু বাধা বিপত্তির মধ্য দিয়েও তার কার্যক্রম অব্যাহত রাখে। একসময়ের জুনিয়র হাই স্কুল এখন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছেন অগণিত সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আসলে আমাদের স্কুল তো 1970 সালে করছে। এই অঞ্চলে কোনো তখন জুনিয়র স্কুলের অধীনে করছে। আশেপাশে কোনো স্কুল ছিল না। আমাদের বিশেষ করে মেয়েরা তো ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে আর পড়ার কোনো সুযোগ ছিল না। যোগাযোগ ব্যবস্থাও খুবই খারাপ ছিল। তো সেই সময় প্রথম উদ্যোগ নিয়েছিল গ্রাম থেকে আর কি কিছু তরুণ এবং বয়স্ক মানুষ যারা মুরব্বী ছিল তারা। পরবর্তী পর্যায়ে এটা প্রথম যাত্রা শুরু করে 1970 সালের 8ই জানুয়ারি। ওদিনই প্রথম ক্লাস হয়েছে। কোনো স্কুল ভবন ছিল না, জায়গা জমি কিছুই ছিল না স্কুল। আমাদের প্রাইমারি স্কুলের এখানে মির্জাবাড়ির মুন্সিবাড়ির কাছারিতে স্কুলটা স্টার্ট করে। কাছারিতে ক্লাস নিত 7-8 জন ছেলে মেয়ে শুরু করছে। এমন কোনো যে অভিজ্ঞ শিক্ষকও ছিল না। গ্রাম থেকে ম্যাট্রিক পাস করছে, কলেজে পড়ে এখানে ছেলেরা, যুবকরা তখন ক্লাস নিত। পরবর্তী পর্যায়ে 71 সালে যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, মুক্তিযুদ্ধের সময় আবার এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর 72-এ আবার এটা চালু করার উদ্যোগ নেওয়া হয়। তখন সবে স্বাধীন দেশ, বিভিন্ন রকম বিষয়ে সামাজিক অস্থিরতা সব মিলে এবং উদ্যোগ দুটোই পাশাপাশি চলছিল। নতুন করে কোনো কিছু করা যেহেতু দরকার আছে, এবং গ্রামে আমাদের যারা মুরব্বী স্থানীয় যারা ছিল তারাও তখন একটা সাহসী হয়ে উঠে, হ্যাঁ স্কুলটা আমরা করতে পারি। তার কিন্তু জায়গার জন্য স্কুল করা যাচ্ছিল না। তখন খোঁজখবর নিয়ে জানা গেল যে গ্রামের কিছু সরকারি খাস সম্পত্তি আছে। এই খাস সম্পত্তি কিছু গ্রামের ব্যবসায়ী লোকের দখলে ছিল এবং তারা সরকারের কাছ থেকে পাকিস্তান আমলে নাকি কিভাবে লিজ নিয়ে আসছিল, লিজ নিয়ে এসে তারা দখলে আছে, তারা এটা মালিকানা দাবি করে। কিন্তু গ্রাম বললো যে না, সরকারি সম্পত্তি তো কেউ মালিকানা দাবি করতে পারে, এটা সরকার লিজ নিচ্ছে, এটা যে কোনো সময় বাতিল করতে পারে। তো তারা যখন নেওয়ার জন্য চেষ্টা করা শুরু করলো স্কুলের জন্য গ্রামবাসী, তখন তারা এগিয়ে আসে এবং তারা 5 জন ছেলে 5 জনের জমিটাকে স্কুলের নামে কিছু অংশ তারা স্কুলের নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং ডোনেশন করে দেয়। এই জমিটা এখন যেখানে স্কুল, তার পশ্চিম পাশে দিয়ে এটা দিঘি বলে আমাদের স্থানীয় দিঘি এবং বাজার এই এবং হালট সব মিলে স্কুলটাকে, এবং এখন যেখানে আছে সেখানে খুব অল্প পরিমাণে 33-34% জমি এখানে ছিল, এই হালট ছিল সবই দিঘি বাজার, আর পশ্চিমে একটা হালট আছে, এই হালটের ছিল। এই হচ্ছে স্কুলের একদম প্রাথমিক অগ্রযাত্রা বলা চলে থাকে, এবং গ্রামের মানুষের এবং যুবকদের একটা বিজয় হয়ে মনে করি থাকে। স্কুলে একটা নিজস্ব সম্পত্তি পাওয়া গেল। গ্রামের আরো লোকজন জড়িত হয়, আশপাশে গ্রামের লোক, পরানপুর, সাদিপুরা, এই সমস্ত গ্রামের লোকরাও জড়িত হয়। ঠিক আছে, একটা স্কুল হইতেছে, আমি সবাই সাহায্য করবো। গ্রামের লোকজন বিভিন্ন বাড়ি থেকে গিয়ে বাঁশ, টিন এগুলি জোগাড় করে এখানে স্কুলটা দাঁড় করে, টিনের ঘর। এই আমাদের যাত্রা শুরু 99 সনে। 90 সনে আমরা
99 শেষের দিকে 90-তে গিয়ে আমরা একটা দায়িত্ব নিলাম আমাদের পরিবার থেকে, এবং স্কুলের নাম আমাদের চাঁদপুরে মেঘলেক মেমোরিয়াল স্কুল করার দায়িত্ব। ওই যে স্বপ্ন আমার ভিতরে ঢুকছে, আমাদের পরিবারের ভিতরে, গ্রামের মানুষের ভিতরে, সেই স্বপ্নটাকেই বয়ে নিয়ে যাচ্ছে। তাই কিছুদিন আগে মন্ত্রণালয় অডিট হয়েছে, গত 15 বছর অডিট একবারে গেল। মেঘলেক মেমোরিয়াল স্কুল ইজ দ্য বেস্ট ওয়ান ইন চাঁদপুর ডিস্ট্রিক্ট। তারা কিছুদিনের মধ্যে এই সার্টিফিকেট করে গেছে চাঁদপুর জেলায় বেস্ট ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট। স্কুলের ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি অনেকদিন থেকেই, গত প্রায় 10-15 বছর থেকে। তো মেয়েরা তো ম্যাট্রিক পাস করার পর তো দূরে গিয়ে পড়তে পারে না, আর্থিক একটা বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে, এই সব মিলে মেয়েরা দেখা যায় ম্যাট্রিক পাস করার পরে না। আমি বললাম যে একটা কলেজ করতে হবে। বহুদিন আমি স্কুলের অনুষ্ঠানে বলছি এখানে একদিন কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, মানুষকে স্বপ্ন দেখাইছে। এটা বললাম যে এখন সুযোগ আছে, শুরু করে দিই। শুরু করলাম কলেজ। আজকে কলেজ তো 5 বছর হয়ে গেছে, 5 সালে 15 সালে এসে 4টা ব্যাচ পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে। এবার একটা সময় রেজাল্টটা ভালোই করছে। সব মিলে স্কুল শাখায় প্রায় 950 ছেলে মেয়ে, কলেজে আছে 200-250 মতো, প্রায় 1200-1250 ছেলে মেয়ে পড়ে। আমাদের গ্রামের কোনো ছেলে মেয়ে, আশেপাশে এই 6-7 গ্রামের কোনো ছেলে মেয়ে কিন্তু এখন স্কুলের বাইরে থাকে না, তারা স্কুলেই পড়ে, ম্যাট্রিকটা তো পাস করে। তারপরে যারা বেশ অনেক সংখ্যক ছেলে মেয়ে কলেজেও পড়ে, এবং আমার বিশ্বাস যে একদিন এখানে একটা ডিগ্রি কলেজ হয়ে যাবে। চাঁদপুর মেঘলেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের আসন্ন প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে সাফল্য কামনা করি। আমি এই স্কুল প্রতিষ্ঠিত হয় 1970 সালের 8ই জানুয়ারি চাঁদপুর জেলার কোচু উপজেলার 9 নম্বর গড়ি ইউনিয়নের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের বিদ্যাবাড়িতে। এবং তৎকালীন সময় তৎকালীন যুবকদের মধ্যে জনাব আব্দুল মালেক মৃধা এবং আব্দুল রশিদ পাটোয়ারির নেতৃত্বে গ্রামবাসীকে একত্রিত করে স্কুলটি প্রতিষ্ঠিত করে। এবং তখন আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার, আমাদের মেম্বার, সেই উপজেলা চেয়ারম্যান আসবে, কুমিল্লা বোর্ডের থেকে চেয়ারম্যান সাহেব আসবে, অ্যাপ্লিকেশন দেবে, ক্লাস 9 এবং 10-এর পারমিশন দেবে। এবং সেইখানে কথা হইল, এবং কথার প্রেক্ষিতে উনি আমাদেরকে 9-10-এর সম্ভবত প্রথম অ্যাপ্লিকেশন দেয়। প্রথম বছর 9 দেয়, তারপরের বছর 10 দেয়। এটা স্যাংশন করে দিল, কিন্তু ঘর কোথায়? ঘর তো নাই। এবং বাচ্চাদেরকে যে 9-10-এ ভর্তি করাবে, 9-এ ভর্তি করলে তো 10-এ যাবে পরবর্তী সময়। তখন উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে মেম্বার সাহেবে কিছু টিন আনে এবং একটা ছোট্ট ঘর, সম্ভবত এটা 12 ফিট বা 12x15 বা 15x20 এরকম হইতে পারে। তাও আমরা নিলাম এই জন্য যে আমাদের তো অফিস হইলেও এটা করা যাইতে পারে, এবং পরবর্তী সময় ওটা আমাদের স্কুলের প্রধান শিক্ষকের ওই টিনের ঘরটা দিয়ে বসতেন, এবং টিনের ঘরটা বসার প্রেক্ষিতে স্কুলটা ওইখানে পরিচালিত হওয়া শুরু করলো। মজার ব্যাপার হলো, স্কুলের সর্বাঙ্গীন ভালো কামনা করি, স্কুল ভালোভাবে পরিচালিত হোক, সুচারুভাবে পরিচালিত হোক, স্কুলটি আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, এবং কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, এটা কিন্তু আমরা দেখে যেতে চাই। এটা আমাদের স্বপ্ন। এবং ওই যে স্বপ্নটা আমরা 1970 সালে আমার গ্রামবাসী দেখছে, আমাদের মাধ্যমে বা পরবর্তী জেনারেশনের মাধ্যমে যারা আজকে ছাত্রছাত্রীরা পুনর্মিলন অনুষ্ঠান করতেছে, প্রাক্তন ছেলেমেয়েরা, তাদের মাধ্যমে এটা প্রস্ফুটিত হোক, পরিপালিত হোক, এটা অবশ্যই। কিন্তু যখন স্কুলটা ঠিক এই বাজারের ওখানে স্থানান্তরিত হলো, তারপর থেকে আমরা যেটা দেখেছি, এই স্কুলের যারা নেতৃত্ব দিতে এসেছে, এর মধ্যে ধরো আব্দুল মালেক পাটোয়ারি, মোবারক আলী মজুমদার, ইয়াসিন খন্দকার, এরাই ছিল অগ্রণী ভূমিকা। তখন এই স্কুলটাকে ঠিক হাল ধরার মতো অন্য কেউ ছিল না। বিশেষ করে আমি এবং নজরুল ইসলাম বাচ্চু, মিজান, আবুল কালাম পাটোয়ারি, এরকম কয়েকজন মিলে আমরা উদ্যোগ নিলাম। সেই সাথে আমাদেরকে বিশেষভাবে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সেই সময় এম এ লতিফ সাহেব।
বিশেষ করে ওনার উদ্দীপনাতেই আমরাও এগিয়ে আসলাম এবং গ্রামের সকলকে এখানে আমরা ইনভলভ করার চেষ্টা করলাম। সেই সুবাদে বিশেষ করে ঢাকাবাসী যারা ছিল তাদের সকলকে আমরা একত্র করার চেষ্টা করেছি। সেই জন্য ঢাকার আনাচে কানাচে যে যেখানে ছিল সবার বাড়িতে বাড়িতে আমি এবং বাচ্চু আমরা দুইজনে, বিশেষ করে আমরা দুইজনেই এই সারা ঢাকা শহর চষে বেড়াইছি। কেউ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা যে যা দিয়েছে তাই সংগ্রহ করেছি এবং সেভাবেই স্কুলটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করেছি। 88 বন্যার সময় আমরা দেশের যে অবস্থা হলো সেই সময় আমরা আরও একটু গ্রামের উন্নয়নের বা পারিপার্শ্বিক অবস্থার দিক চিন্তা করে আমরা আরেকবার তখন একত্রিত হলাম। সেই সময় আমাদের মাঝে এসে উপস্থিত হলো ফজলে কাদের মুকুল সাহেব। তারপরেই আসলে আমাদের সাথে মুকুলের সাথে পরিচয়। সেই সুবাদে আমরা মুকুলকে স্কুলের ব্যাপারে ইনভলভ করতে চেষ্টা করেছি এবং আস্তে আস্তে মুকুল স্কুলের সাথে খুব ভালোভাবে জড়িয়ে পড়েছে এবং আজকের যে অবস্থান স্কুলের, এটা আসলে মুকুলের অবদান সবচেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নেই। এটা কেউ স্বীকার করুক বা না করুক, এটা আমি স্পষ্টভাবেই বলবো, কারণ মুকুল এবং তার পরিবার, তাদের কথা অস্বীকার করার কোনো কারণ নেই। এটা একদিকে যেমন এখনকার কথা বলবে, সেটা আমি যদি বলি যে মুকুল সাহেবের বাবা আনা খালেক সাহেব, উনি এই গ্রামের মানুষের জন্য অনেক কিছুই করেছেন। বিশেষ করে প্রাইমারি স্কুলের যত শিক্ষক দেখা যাবে সবই ওনার হাতের অ্যাপয়েন্টমেন্ট। আমরা এই স্কুলটি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সেই সাথে এলাকাবাসী গ্রামবাসী আশেপাশে যারা আছে সকলের সহযোগিতা কামনা করি, যাতে এই স্কুলটিতে উন্নয়নে কখনো কোনো বাধার সৃষ্টি না হয় এবং আমরা সকলেই এটার সাথে থাকতে পারি এবং এখানে কোনো রাজনীতির ঊর্ধ্বে রেখে যাতে এটাকে উত্তরোত্তর উন্নতি করানো যায়, সেই প্রচেষ্টা আমাদের আছে, থাকবে এবং আমরা সকলের কাছে সেটাই কামনা করি। এই প্রতিষ্ঠানটিকে সঠিক পথে পরিচালনা করার পেছনে ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের অবদানও উল্লেখযোগ্য। কারো মেধা, কারো শ্রম, কারো অর্থ, কারো নেতৃত্বের দ্বারাই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বিকশিত হয়েছে। তৎকালীন সময়ে আমি নাম বললে আসলে অত্যুক্তি হবে না, যেমন আব্দুল মালেক মৃদা, আব্দুর রশিদ পাটোয়ারি, ওসমান, তারপর কালাম, আব্দুর রব সাহ বা এইভাবে অনেকেই ছিলেন, অনেকেই, যেমন অলিউল্লাহ, ওহিদুল্লাহ, ওই মিলিটারি আর কি ওই পাড়ার। তো কাজে আসলে কিন্তু এরাই সর্বপ্রথমে একটা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখছিল উচ্চ বিদ্যালয়ের। তাতে আব্দুল সামাদ মুন্সি সাহেব, তারপরে তোমার আমগো বাড়ির সুবির বাহ আব্দুর রহমান মজুমদার, তারপরে তালুকদার বাড়ির আলী আকবর তালুকদার, সাইদ আলী তালুকদার, ওই জেনুতির বাপ বলতো আর কি, সাজুর বাপ অর্থাৎ আব্দুল আজিজ। এইভাবে যারা ছিলেন তাদেরকে নিয়েই, ওনাদের পরামর্শ নিয়েই আসলে কিন্তু খাটিয়াটি পা করে প্রথমে জুনিয়র স্কুল করার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তে একমত হওয়ার পর আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কাছে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল 2 অথবা 2টা রুম নিয়ে। আমাদের কাছ থেকে আপনারা কি আশা করেন বা আমরা কি করতে পারি? তোমাদের কাছে আমাদের অনেক আশা, কিন্তু সেই আশা চাহিদা অনুযায়ী পূরণ করা আসলে কিন্তু কারোই সম্ভব না। তবে আমার কথা হচ্ছে, শিক্ষার আলো সম্প্রসারিত হইতে পারে এমন সুব্যবস্থা করে দেওয়ার জন্য তোমরা এই সংগঠনের মাধ্যমে একটা কিছু করো। আমি অন্তত ব্যক্তিগতভাবে আশাবাদী তোমরা একটা কিছু করবা এবং আমাদের এলাকার ছেলেমেয়েরা সুফল পাবে, এটা আমার বিশ্বাস। যখন আমরা এইটা স্কুলটা করি তখন দোসালা একটা ঘর আমরা উত্তর দিক দিয়ে করেছিলাম আর কি, পূর্বে পশ্চিমে করে। তো এটা আমার মনে আছে কয়েকবার জ্বরে উড়ায় নিয়ে গেছিলো, চিহ্নও ছিল না। তারপরে আমরা মাঠের থেকে অনেক খোঁজ করে আনিয়ে আবার ঘর বানাইছি, এরকম কয়েকবার হয়েছিল। তো
তো বিশেষ করে মিজান মাস্টার সাহেবের অবদান অনেক ছিল। শুরু লগ্ন থেকে মিজান মাস্টার, তারপরে এই মৌলভী সাহেব কি নাম না, বর্তমান শিক্ষক সিদ্দিক স্যার, ওনারা সহ যথেষ্ট কষ্ট করছে। দেশের একেবারে গরিব ধনী সকলেই সহযোগিতা করছিল। আমাদের গ্রামের সাদিপুরার সবাই মিলেই আসলে স্কুলের জন্য অনেক কিছু করছে, যেটার সুফল আমরা এখন পাইতেছি বা আগেও পাইছি, যার বদলতে আমাদের গ্রামের বা আশেপাশের কয়েকটা গ্রামের বিশেষ করে মেয়ে ছেলেরা অন্তত এসএসসি পাশ করার সুযোগ পাইছে। এখন কলেজ হওয়াতে এসএসসি পাশ করারও সুযোগ পাইতেছে। জবাবদিহিতামূলক কাজ করছি, যেমন ইকোনমিক্যাল সাইডটা আমরা জবাবদিহিতামূলক কাজ করছি। এটার অর্থ বিভাগের দায়িত্বটা আমি একযোগ গ্রহণ করছি। লেখাপড়া, ক্লাস, অর্থনৈতিক দিক, সেগুলো আমরা জবাবদিহিতামূলক ফিরিয়ে আনতে চেষ্টা করছি খাতোয়ারি, এবং প্রত্যেকটা কাজে আমরা খাতোয়ারি হিসাব নিকাশ করার জন্য চেষ্টা করছি। আমাদের বক্তব্য ছিল যে আমাদের এখানে শতভাগ পাস নিশ্চিত করতে হবে, আর অর্থনৈতিক বিভাগটা জবাবদিহিতামূলক খাতোয়ারি প্রতি মাসে হিসাব দিতে হবে, এবং এগুলো সুষ্ঠুভাবে অডিট করা হতো। প্রতি মাসে আমরা সেটা সভাপতিকে প্লাস অর্থ বিভাগের চেয়ারম্যান হিসেবে আমাকেও একটা কপি দিতে হতো। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার আগে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ছিল অন্ধকারে। তৎকালীন সময়ে শিক্ষার্থীদেরকে অনেক সংগ্রাম করে পড়াশোনা করতে হতো। অনেক দূর দূরান্তে প্রতিষ্ঠান থাকার কারণে প্রায় ছেলে এবং 99% মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো। এই প্রতিষ্ঠানের ফলে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আশার আলো দেখা দেয়। ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি চাঁদপুর গ্রাম সহ আশেপাশে প্রায় 9টি গ্রামের শিক্ষা ব্যবস্থার অবলম্বন হয়ে দাঁড়ায় এবং নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। আর এই শিক্ষার আলো সম্প্রসারিত করার পেছনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। হিসেবে নিয়োগ পাই 74 সালের ডিসেম্বর মাসে। আমার পরে অ্যারাবিক শিক্ষক ছিল পরানপুরের বাদশাহুল হিসাব। উনি যাওয়ার পরে আমি আসি। এই স্কুল তখন খালপাড়ে ছিল, একবার খুব জরাজীর্ণ অবস্থায় ছিল। গ্রামের বাইরে ছেলে মেয়েদের আসা যাওয়ায় অনেক কষ্ট হইত। তারপরে একটু বানতে পারবে একটা হইলে ছেলে মেয়েদের কষ্ট হইত। অনেক সময় অনেকবার এই স্কুল জলের দোকানে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল কয়েকবার। শিক্ষক ছাত্র ছিল কম, শিক্ষক আসলে বেশি দিন থাকতো না, বেতন পাইত না। তারপরে তারা কদিন বন্ধ যাইত। এরপরে এইভাবে আমরা কিন্তু অনেক দিন কাটলাম এই অবস্থা। তখন কমিটিতে ছিল, আমি যখন আসি তখন কমিটি ছিল মোবারক আলী মজুমদার, তারপরে আব্দুল মালিক পাটেল সাহেব, খলিলাম সাহেব, বড় বাড়ির আব্দুল আজিজ প্রধানিয়া, সুলতান আহমদ প্রধানিয়া, তালুকবাড়ি সাহেদ আলী তালুকদার, আলী আব্দুল তালুকদার, এরা ছিল কমিটিতে। 82 সালের 18ই অক্টোবর আমি জয়েন করি। যেদিন আমি জয়েন করি সেদিন আমাদের মানে 6 to 8 পর্যন্ত মাত্র ছাত্র সংখ্যা ছিল 22 জন। শিক্ষক ছিল মাত্র আমি নিজে, সিদ্দিক মৌলভী, মিজান সাহেব। জগবন্ধু কিন্তু দপ্তরি, তারপরও তাকে কিন্তু ওই ক্লাস করতেছি। শিক্ষক না কি করবো, আর ছাত্র সংখ্যা কম, সেখানে তো শিক্ষক আমলেই বা রাখি কি করে। এইভাবে চলছে। চলার পর গিয়ে দেখলাম স্কুলে কাগজপত্র, দেখলাম যে একটা ভিজিট আসছিল আমি যাওয়ার আগে। স্কুলে কোনো শিক্ষক পায় নাই তারা। সিদ্দিক মৌলভী আসলে উনি নাকি জাল মারতেছে, যেটা বাস্তব সত্য আর কি। উনি খবর পেয়ে তারপর কাগজ পাল্টে গেছে। তারা জিজ্ঞাসাবাদ করলো কী অবস্থা, যে আমাদের হেড স্যার নাই, এই নেই, সেই নেই।
বিভিন্ন সমস্যা দেখা গেল, যার জন্য স্কুল এখন অচলই বলতে গেলে। তো ওরা এগুলি দেখে দেখে যা রিপোর্ট নিয়েছে দেখা গেছে যে 18 মাসের স্যালারি বাকি হয়ে গেছে। যেটাই পাইতে সরকারি অনুদান সেটা 18 মাসের বাকি হয়ে গেল। আমি জয়েন করার পর প্রথম একটা ভিজিট আনলাম সাবডিভিশনাল, তখন জেলাই সাতপুর জেলা ডিউরি দিয়ে আনলাম মুখলিসুর রহমান সাহেব। তার হোম এলাকা হলো আমাদের কচুয়া নন্দনপুরে, খুব ভালো মানুষ। আমি কইছি স্কুলের জন্য যদি আমাকে ঈশ্বর মাফ করতে করবো, খুব করে যতদিন বেঁচে আছে এই দেশে, মানে প্রাক্তন ছাত্র তোমরা 100 বছর বয়সে যদি পাও, ইউ আর স্টুডেন্ট অফ সাদুর হাই স্কুল, ইজ ইট নট? তোমাকে মনে করতে হবে আমি বৃদ্ধ অবস্থায় ওই স্কুলের ছাত্র। তো তার উন্নতির জন্য যদি আমার ক্ষমতা থাকে, আমার মানে পাওয়ার থাকে, আমার লোকবল থাকে, আমার বিভিন্ন চ্যানেলে স্কুল ম্যানেজমেন্ট করার মতো যারা আসবে, তার জন্য সৎ মানুষ আসবে, এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। যারা আসলে দেশের বিদ্যালয়ের আর্থিক কলেবর, শিক্ষার মান এগুলি বৃদ্ধি হয়, ওই ধরনের সদস্যগুলো এখানে আনতে চেষ্টা করবা। তোমরা উল্লেখ দিবা মাঝে মধ্যে গিয়া যে আমরা এলাকায় খোঁজ করবে কোন মানুষটা নিবেদিত প্রাণ, আর্থিক না দিতে পারে, সে অন্তত কায়িক এসেও কিছু বললে এলাকার উপকার হবে, ছাত্রছাত্রীর জন্য, বিদ্যালয়ের জন্য। এগুলি তোমরা তুমি চিন্তা করতে হবে। যখন প্রথমে এসএসসি পরীক্ষা দেওয়া হয় তখনকার তো এটা ক্লাস 8 পর্যন্ত মঞ্জুরি নাই। পরীক্ষার কেন্দ্র হলো ইলিয়টগঞ্জ, রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়। আমার পরীক্ষার্থী সংখ্যা ছিল 7 জন। 7 জনের মধ্যে পাস করবে 2 জন। এখন কচুয়ার প্রধান শত্রু হইল সাতপুর এলাকা। আমি খেলাধুলার ব্যাপারেও দেখছি, এসএসসি পরীক্ষার ব্যাপারেও দেখছি। এই ঝগড়াঝাটি যা করণ লাগছে মিজান স্যারে আর আমি করছি। প্রতিষ্ঠানে যায় যদি শিক্ষক এবং ছাত্রদের মধ্যে ভালো সম্পর্ক গঠন না করে, তাহলে ভালো ছাত্র কই থেকে তৈরি হবে? ভালো ছাত্র তৈরি করতে হলে ভালো শিক্ষকের প্রয়োজন, বা ভালো অভিভাবকের প্রয়োজন, কমিটির সদস্য সচেতন এরকম হওয়া দরকার, নীতিবান লোকের প্রয়োজন, সবগুলি পরিবেশের প্রয়োজন। পরিবেশ কাছ থেকে শিখেছিলেন প্লেটো বলেছিলেন যে একজন ছাত্রকে প্রকৃতির জগতে ছেড়ে দাও, একজন মানুষকে প্রকৃতির জগতে ছেড়ে দাও, সে হোঁচট খেয়ে খেয়ে শিখবে। আমাদের স্কুলে মানে হওয়ার কারণে কি মেয়েদের শিক্ষা ব্যবস্থা কি বাড়ছে আমাদের এলাকার, এটা সম্বন্ধে কি আপনি? বেশি বাড়ছে, আবার কলেজটা হওয়াতে আর একটু বেশি উঠতেছে। আচ্ছা, কলেজটা হওয়াতে দেখা গেছে আগে কিন্তু মেয়েরা এসএসসি পাশের পরে লেখাপড়াই করতো না, কলেজে স্কুল কলেজে দেখা গেছে এখন ঘরে ঘরে দেখবার সব ইন্টার পাস হইতেছে। এমনকি জামাইও এখন তারা আগে কিন্তু কোনোরকম বিয়ে দিতে পারলেই মনে বাঁচত, এখন কিন্তু দেখা গেছে একটা শিক্ষিত জামাই হইতেছে, ডিগ্রি পাস জামাই। আগে কিন্তু এই জিনিসটা চাইতে হবে, আগে কোনোরকম বিয়ে দিতে পারলেই মনে বাঁচত, কিন্তু দেখা গেছে মেয়েটা ইন্টার পাস করার সাথে সাথে এখন তাদের মন মানসিকতাও কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, যার কারণে কিন্তু দেশেরও কিন্তু মানুষের মন মানসিকতা অনেক উন্নত হয়ে গেছে। একটা কলেজ আসলে অনেক বেশি পরিবর্তন হয়। কচুয়া থানার এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র শিক্ষার অবলম্বন নয়, শিক্ষার ফলাফলের ক্ষেত্রেও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সাফল্য অর্জন এবং সাফল্য ধরে রাখার পেছনে যুগোপযোগী পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আছে। 2010 সালে সর্বপ্রথম আমি এই কলেজ থেকে এইচএসসি বিভাগ চালু করি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শাখা চালু করি। তিনটা বিভাগ নিয়ে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখা নিয়ে উচ্চ মাধ্যমিক শাখা। এই কলেজটিকে একটা আদর্শ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করা এই প্রতিষ্ঠানটিকে, এবং পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা শ্রেণীকক্ষকে ডিজিটাল শ্রেণীকক্ষ হিসেবে, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ হিসেবে রূপান্তর করার জন্য আমি চেষ্টা করতেছি। এভাবে আমরা আগেই যাব। আশা করি চাঁদপুর জেলাকে তথা বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানটাকে আবশ্যক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমি আমার নিজেকে সবসময় আত্মনিয়োগ করে রেখেছি
এবং আমি এখান থেকে এমন স্টুডেন্ট বের হোক যার মাধ্যমে সমাজের অনেকের উপকার আসবে, এমনকি তারা দেশের নেতৃত্ব দিতে পারবে, আমরা সেই সকল ছাত্র তৈরি করতে চাই। ছাত্রছাত্রীদের মেধা বিকাশের এবং আলোকিত মানুষ তৈরি করার পেছনে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই প্রতিষ্ঠানের নিজস্ব লাইব্রেরির সাথে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অংশগ্রহণ নতুন মাত্রা এনে ছিলাম। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন তো লাইব্রেরি ওরকম ভাবে ছিল না, আমরা শিশু কিশোর পড়তে পারিনি, গোয়েন্দা পড়তে পারিনি। এখন তো মনে ধরেন যে পড়ার একটা অপরচুনিটি পাচ্ছে, মানে বাহ্যিক মানে পুঁথিগত বিদ্যা ছাড়া বাইরের জ্ঞান অর্জনের জন্য এটা ব্যবস্থা করে। তো এটা করে কি ছেলে মেয়েদের মধ্যে কি আপনার চিন্তা আপনার কি পরিবর্তন? হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। ছেলে মেয়েরা তো পরীক্ষা দেয়, বছর শেষে পরীক্ষা দেয়, তারা পুরস্কার পায় এবং তারা অনেক আনন্দ বোধ করে এবং সাফল্য অর্জন করে এবং জ্ঞান অর্জন বেশি হইতেছে। রচনা প্রতিযোগিতার জন্য তাদের অনেকগুলি সহায়তা হয়, কিন্তু বছরে কয়েকটা ইয়েতে আমাদের রচনা প্রতিযোগিতা হয়। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ বিভিন্ন ফাংশনের রচনা প্রতিযোগিতা, তারা পাঠ্যপুস্তকের বাইরেও ওইগুলো থেকে অনেকটা সাহায্য দিতে পারে। এবং আমরা বলি যে তারা এগুলো করলে অনেকটা তার সুবিধা হয়। এমনকি স্কুলে যে রচনা বা বিভিন্ন গল্প থাকে, বাংলা সেকেন্ড পার্টে তারা ওইগুলোকে সাহায্য নিতে পারে, অনেক সুবিধা হয়। শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয়, ভালো মানুষ অর্থাৎ ভালো মনের মানুষ তৈরি করাই এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য। এই প্রতিষ্ঠানে প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষকতা শুরু করেছিলেন জনাব মিজানুর রহমান পাটোয়ারি। এই প্রতিষ্ঠানে বেড়ে ওঠার পেছনে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এই নিবেদিতরা। সদা হাসি খুশি অন্তঃপ্রাণ স্যার এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন 2014 সালে। যেটা প্রশ্ন করছেন, উনি শুধুমাত্র শিক্ষক ছিলেন না, সে একেবারেই অ্যাবসলিউটলি একজন সমাজের মানুষ ছিল। যে গ্রামের মানুষ তারা মাস্টার বলতো, মিজান মাস্টার বলতো। মাস্টার বলতে আমাদের যে মানে একটা যে যে ধারণাটা কি, মাস্টার যে কিছু বুঝবে না সে যে মাস্টারের কাছে বুঝে আসবে, যে কোনো সমস্যা পড়বে সে মাস্টারের কাছে যাবে, যে সামনে যেতে পারতেছে না মাস্টার তাকে সামনে যাওয়ার পথ বাতলাই দেবে, যে সমস্ত সমস্যার সমাধানের জন্য কার কাছে যায়? মাস্টারের কাছে। মাস্টারকে প্রভু আমাকে জ্ঞান দাও, প্রভু আমাকে আলো দাও, প্রভু আমাকে মুক্তি দাও, প্রভু আমাকে সচল রাখো, এগুলো প্রভুর কাছে মানুষ চায়। এই মিজান মাস্টার যদি বলি, সেইভাবে যদি বলি মিজান মাস্টার, এই লোকটা সেরকম একজন মানুষ ছিল। সে যদিও আমার বাড়ির আমার আত্মীয়, আমার চাচা সম্পর্কে, আমি সেটাকে কখনো ওইভাবে এটাকে ওনাকে কখনো মূল্যায়ন করিনি। বাট সবসময় আমি দেখেছি যে একটা মানুষ সব সমস্যার মধ্যেই নিজেকে জড়ায় সমাধানের জন্য মানুষকে সাহায্য করে গেছে। একইভাবে স্কুলের ছেলে মেয়েদের ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতাম। আমি এটা খুব দূর থেকে গভীরভাবে ইয়ে করছি। তো সে সবসময় টিমে বিশ্বাস করতো, যেটা টিমের মতো তৈরি করতো, ছেলে মেয়েদের সবসময় তার চারপাশে রাখার চেষ্টা করতো। হয়তো সে সব সাবজেক্ট পড়াইতে পারতো না, উপরে ক্লাসে পড়ানোর মতো তার শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু তার ভিতরে যে যোগ্যতাটা ছিল, যেটা উপরের ক্লাসে যা পড়ায় তাদের ভিতরে সেই যোগ্যতা ছিল। একটা ছেলের নৈতিকভাবে ছেলেটাকে স্বাবলম্বী করে তোলার জন্য মিজান মাস্টার সবসময় ভূমিকা রাখতেন, এটা আমি খেয়াল করেছি। আমাদের স্কুলের স্কাউট শিক্ষক ছিলেন উনি। চাঁদপুর জেলায় মেখালেক মেমোরিয়াল স্কুল কিন্তু স্কাউটের দিক থেকে অনেক অগ্রগতি ছিল ওনার, এবং সেটা ওনার একক অবদান ছিল। আমরা প্রতিষ্ঠান থেকে খুব বেশি সাহায্য ওনাকে করতে পারতাম না আর্থিক অনুপ্রেরণার জন্য, কিন্তু তারপরেও উনি ওনার নেতৃত্ব, ওনার দৃঢ়তা, ওনার
প্রচেষ্টা, ওনার সবসময় কাজ করে স্কাউট আন্দোলনে আমাদের স্কুলকে অনেক অগ্রগতি করে গেছে। উনি গ্রেপ্তার করে মারা যাওয়াটা যে কত বড় ক্ষতি হয়েছে স্কুলের, আর যে কোনো স্কুলকে সমাজের সাথে ব্রিজিং করে রাখা। স্কুল যখন সমাজের সাথে ব্রিজিং থাকে না, সম্পর্কিত থাকে না, তখন স্কুলটা নিষ্ক্রিয় হতে থাকে আস্তে আস্তে। মিজানুর রহমান পাটোয়ারি সাহেব চলে যাওয়াটা এই যে ব্রিজিংটাকে অনেক দুর্বল করে ফেলছে। আমি চলে গেছেন আজকে 1 বছরের বেশি হয়ে গেল, আমি প্রচন্ডভাবে এটা ফিল করি, এই অভাবটা কোনো কাজের ব্যাপারে। আমি জীবনে ওনার সাথে উনি আমার নিয়ারেস্ট রিলেটিভ, ওনার সাথে আমার অনেক সময় ভাইয়ের মতো, অনেক সময় বন্ধুর মতো, অনেক সময় স্কুল স্টাফ হিসেবে অনেক দিন আলাপ। একদিন একটা ব্যাপার নিয়ে ওনার সাথে আমার একটা আলাপ হয়ে যায়, ব্যাপার নিয়ে কীভাবে এই স্কুলটাকে আরও গতিশীল করা যায় বা পাশাপাশি খেলাধুলার মান উন্নয়ন করা যায়। উনি সবসময় আমার সাথে পরামর্শ করতেন। একটা স্মৃতি আমার মনে পড়ে যে উনি স্কাউট টিচার, পাশাপাশি আমি দেখলাম গ্রুপ টিচার। তো খেলাধুলা আমি যথেষ্ট, কিন্তু গ্রাম অঞ্চল হিসেবে আমার যথেষ্ট অন্তত ইনডোর এবং আউটডোরের কিছু অভিজ্ঞতা আছে। তো ওনার একদিন কথা বললাম, আপনি তো এখনও জেলা পর্যায়ে যে করে পোষাইতে পারবেন, পাশাপাশি কটাও ঠিক আছে, আপনি আমার সাথে একটু সহযোগিতা করেন। ওই সহযোগিতা ধরে আমরা দুইজনের সহযোগিতা করে জেলা পর্যায়ে পৌঁছাই দিয়েছি এবং জেলাতে 18টা পুরস্কারের মধ্যে 12টা পুরস্কার স্কুল করেছে। এই আনন্দ, এই গৌরব উনি আমাকে পেট ভরে খাওয়াইতে হয়েছে, শুধু কথা। এই পৃথিবী ছেড়ে আরও একজন চলে গিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম, যিনি শুধু একজন প্রধান শিক্ষকের দায়িত্বই পালন করেননি, ছিলেন একজন পথ প্রদর্শক। স্কুলে আনছি আমরা দায়িত্ব নেওয়ার পরে, ভেরি ডাইনামিক ম্যান, খুব পরিশ্রমী মানুষ ছিলেন এবং খুব ওই সময়টা ছিল যে এটা ঠেলে হোক ধাক্কাই হোক সামনে নিয়ে যাওয়ার সময়। এক একটা সময় এক এক ধরনের লোক লাগে, উনি সেটার জন্য একদম উপযুক্ত লোক ছিলেন। বিভিন্ন সমাবেশের সভায় এখানে যে সারাক্ষণ খালি ওই স্কুলের সুনাম বলতেন, এটা আমরা স্কুলে এটা করছি, মুখ সাহেব এটা করছে, এই হয়েছে সেই হয়েছে। এতে করে আমাদের সারা জাগানোর যে বিষয়টা, একটা স্কুল উঠতেছে, হয়ে গেছে, এই জিনিসটা ব্যাপারে খুব সফল মানুষ ছিল। আর হলো শিক্ষকদের মধ্যে একটা উদ্দীপনা জায়গায় রাখতে পারতেন, না পড়াইতে হবে, এইটা হলো না কেন, ওইটা হলো না কেন, খুব সক্রিয় সচল মানুষ ছিল। শত বাধা বিপত্তি, সংগ্রাম সবকিছুকেই অতিক্রম করে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। নারী শিক্ষা ও সমাজের অন্ধকার দূরীকরণে আরও অনেক বেশি ভূমিকা পালন।